আসসালামু আলাইকুম। দান করা এবং দান মারা এই দুটি জিনিস আমরা কম বেশ সবাই বুঝি। দান করা যাদের সামর্থ্য আছে, যাদের মন আছে, মানবিকতা বোধ আছে, যাদের আহ, হৃদয় অনেকটা উদার, গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য যাদের মন কাঁদে, যারা বিপদগ্রস্ত, যারা খেতে পায় না, কিংবা যে অঞ্চলটা অনগ্রসর, দরিদ্রপীড়িত, সেসব অঞ্চলে অনেকের যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে, তারা সেখানে মানুষকে দান করে। তাদের জীবনকে, যারা অসহায় তাদের জীবনকে উন্নত করার জন্য তারা অর্থ বিত্ত সেখানে নিয়োগ করে থাকে, দিয়ে থাকে। এটা কি দান করে? আমাদের দেশে দানে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রাচীন কলেজগুলো, যেমন বিএল কলেজ, বিএম কলেজ, বিএল কলেজ ব্রজলাল কলেজ, বিএম কলেজ ব্রজমোহন কলেজ, এরকম অনেক কলেজ কিংবা স্কুল বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, যারা দান করেছে তাদের সহায় সম্পত্তি, অর্থাৎ জমি জমা দিয়ে অথবা টাকা করে দিয়ে। হাজী মোহাম্মদ মহসিনের নাম আমরা সবাই শুনেছি। হাজী মোহাম্মদ মহসিন ভারতবর্ষে বিভিন্ন ভালো কাজে তিনি দান করেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তিগতভাবেও অনেক দান খয়রাত করে লেখাপড়া শিখিয়েছেন, এতিমদেরকে পয়সাপাতি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এখনও আছে। তবে আমাদের ধর্মে আছে যে তুমি যদি দান করো, ডান হাতে দান করো, বাম হাত জানবে না, কিংবা বাম হাতে যদি দান করো, ডান হাত জানবে না, অর্থাৎ প্রকাশ করা যাবে না। কিন্তু এখন তো আমরা দান করি নিজের আভিজাত্যতা ফুটানোর জন্য, নিজের কত টাকা হয়েছে সেই জন্য। মসজিদে গেলে দেখা যায় যে কে কত টাকা দেয়। হয়তো একজন বলল যে আমি 5,000 টাকা দেবো, আরেকজন বললো যে আমি রড যা লাগে দিয়ে দেবো, আরেকজন বলল সিমেন্ট যা লাগে আমি দিয়ে দেবো। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওই সমস্ত লোকগুলোর পিতৃর পরিচয়, দাদার পরিচয়, দেখা যাবে যে তারা ধনপতি, এবং ওই ধন, ওই সম্পদ, ওই টাকাগুলি তারা কিভাবে কামিয়েছে তারাই জানে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আমরা দেখি যে একজন সরকারি চাকর, যে রাষ্ট্রের চাকর, চেয়ারে বসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এরকম ভুরি ভুরি উদাহরণই দেশে আছে। কিছুটা আমরা জানি, কিছু জানি না। কিন্তু ঘটনা এই যে লোকটির বাবা একজন মাঠের কৃষক ছিলেন, সে এখন BMW গাড়ি চড়ান, ওই কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গায় টাকা পয়সা রাখেন, বাড়িঘর করেন, তাই না? কীভাবে? হাও? আমরা তো চাকরি করেছি, চাকরি করলে কত টাকা পাওয়া যায়, পেনশনে কত টাকা পাওয়া যায়। এখন তো একটা পেনশনের যে চাকরি, ফার্স্ট ক্লাস অফিসার, সে একটা বাড়ি তো দূরে থেকে জায়গা কেনার পয়সা পেনশন পায় না। যখন রিটায়ার করে তখন সেই টাকাটা পায় না। তারপরে মাসে মাসে যেই টাকা আবার আসে পেনশন থেকে, সেই টাকা দিয়ে সংসার চালানোর মতন অবস্থা থাকে না। অথচ তারা কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক। তারপরে ঢাকা শহরে তাদের অভিজাত এলাকায় বাড়ি, ফ্ল্যাট, বিদেশে বাড়ি, ফ্ল্যাট, ইত্যাদি ইত্যাদি, এবং তাদের দান খয়রাত বিশাল। এখন এই দান করা নাকি দান মারা? যারা দান মারে তারা হলো এই ধরনের দান করে, কিন্তু দান মেরে কখনোই দান করা যায় না। তবে আমরা এতটুকু এই সমাজের লোকজন বুঝি, যারা অন্যায়ভাবে রাষ্ট্রকে ঠকিয়ে, রাষ্ট্রের মানুষকে ঠকিয়ে যারা এরকম টাকা পয়সা চুরি ডাকাতি করে, তাদের হয়তো আমরা প্রকাশ্যে কিছু বলতে পারি না, তাদের শক্তির জন্য। তাদের অনেক শক্তি, তাদের পিছনে অনেক বড় বড় শক্তিও থাকে, যার ধরুন আমরা
তাদের মুখের উপর অনেক কথা বলতে পারি না, কিন্তু আমরা কিন্তু ঘৃণা করি। এবং এই লোকদেরকে ঘৃণা করা, সামাজিকভাবে বয়কট করা, তাদের সাথে আত্মীয়তা না করা, বন্ধুত্ব না করা, এটা আমাদের খুব প্রয়োজন। এই কাজটি যেদিন আমরা করতে পারবো সেদিনই এই সমস্ত নষ্ট লোকগুলো ভালো হয়ে যাবে। তার ছেলে মেয়েগুলো যখন স্কুল কলেজে পড়ে এবং দামি দামি গাড়ি চড়ে যখন ক্লাস করতে যায়, হাতে যখন আইফোন থাকে, জামা কাপড় ইত্যাদি জৌলুস থাকে, অন্যান্য ছাত্রদের উচিত ওই ছেলেটাকে কিংবা ওই মেয়েটাকে বয়কট করা, যে আমরা এই সমস্ত চোর ডাকাতদের ছেলে মেয়েদেরকে আমরা ঘৃণা করি, তারা আমাদের বন্ধু হতে পারে না। তাহলে ওই ছেলে মেয়েরা ঘরে গিয়ে বাপ মাকে বলবে, আর যাই করো না করো ভালো হয়ে যাও, কারণ আমাদের সাথে কোনো ছেলে মেয়ে কথা বলে না। এটি হওয়া উচিত প্রতিবাদ। এই প্রতিবাদ যদি আমরা করতে শিখি তাহলে আমরা এদেরকে প্রতিরোধ করবো, এবং প্রতিরোধ হতেই হবে। এভাবে একটি দেশ চলে না। এই দেশটা 1971 সালে আমরা 30 লক্ষ মা বোনের ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জন করেছি, এবং হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই লাল সবুজের পতাকা পেয়েছি, আবার সোনার বাংলা জাতীয় সঙ্গীত পেয়েছি, বিশ্ব দরবারে আমরা স্বীকৃতি পেয়েছি। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, করেছি, তারা খুব কষ্ট পায়, খুব ব্যথিত হই, যেভাবে বলুক না কেন। ক্ষমতাশালী হয়ে, ক্ষমতাবান হয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু বিবেকের কাছে যখন আপনি নিজে প্রশ্ন করেন, রাতে যখন বিছানায় শুয়ে যখন একটু চিন্তা করেন আপনি কী কাজটা করছেন, তাহলে কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে আপনি মানুষ হন এবং এই দেশকে বিশ্বাস করেন, স্বাধীনতাকে বিশ্বাস করেন, এদেশের 30 লক্ষ মানুষের রক্তের প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল থাকেন, মা বোনের ইজ্জতের প্রতি যদি আপনি ন্যূনতম কষ্টবোধ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার বিবেকে যন্ত্রণা দেবে যে না, আমি যা করছি তা মানুষের কাজ না। একজন বাংলাদেশি মানুষের কখনোই এই নীতি থাকা উচিত না। এটাকে দেশপ্রেম বলে না। দেশপ্রেম কাকে বলে নতুন করে শিখতে হবে আমাদের। দেশপ্রেম, দেশের প্রতি মমত্ববোধ যে মানুষটির থাকে না, যে জাতির থাকে না, সেই জাতি কখনোই টিকে থাকতে পারে না। আমরা অস্তিত্বের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি, আমাদের এই যে সোশ্যাল ভ্যালুজগুলো আমরা নষ্ট করে ফেলছি। তারপরে যেখানেই কাজ করি, চাকরি করি, সেই চেয়ারটাকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলছি এবং ভাগ বটার করেছি। মোগলদের আমলে যেরকম জায়গিরদার দেওয়া হতো, যে তুমি ওই অঞ্চল তুমি শাসন করো, তুমি ওই অঞ্চল শাসন করো, এরকম হতো। এরকম মনে হচ্ছে যে আমাদের দেশে এখন বিভিন্ন অফিস আদালতগুলো এরকম লুটপাটের একটি অফিসে, কিন্তু কাদের পয়সা নিচ্ছে? সাধারণ মানুষের ঘাম ঝরছে, সাধারণ মানুষের ঘাম ঝরার যে মূল্য সে সাধারণ মানুষ তো পাচ্ছে না। সেই ঘামের যে রেজাল্ট, ঘাম থেকে যেই পয়সা উৎপাদন হয়, জিডিপি উৎপাদন হয়, দেশ যে উন্নয়নের দিকে যায়, সে সুবিধা ভোগকারী কারা? কতিপয়। তারা এদেশের এই 17.5 কোটি কিংবা 18 কোটি মানুষের মধ্যে তারা সামান্য পার্সেন্ট, অর্থাৎ 98% লোক হলো সাধারণ, আর 2% লোক হলো এই 98কে শাসন করছে কিংবা শোষণ করছে। তারা এই 2% লোক আমাদের সবারই সম্পদ, আমাদের সুখ, শান্তি, স্বস্তি, আমাদের সব কিছু তারা কেড়ে নিচ্ছে। তাই কার দান কবুল হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। অন্যায়ভাবে অর্জন করে কখনোই দান করা যায় না, এটাকে দান মারা বলা হয়। তা আমাদের দেশে দান মারা লোকেরাই এখন দান করে, আর অরিজিনাল যারা দান করে তারা আবার কাউকে জানায়ও না, চুপে চাপে তারা করে। ওই যে বলছে এক হাতে দিবেন আরেক হাতে জানবে না, এরকম বহু মানুষ আছে যারা নামটি পর্যন্ত করে না। আমি তো মাঝে মাঝে মসজিদে যাই, গেলে দেখি কিছু লোক বলে যে নাম প্রকাশে অনুচ্ছুক, অমুকে 50,000 টাকা দিয়েছে, অমুকে 5,000 টাকা দিয়েছে, অমুকে 2,000 টাকা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক, অর্থাৎ এখন এরকম লোক আছে যারা নাম ফাটাতে চায় না। আর যারা নিচু, যারা মানে ছোট লোক ছিল, আজকে অনেক টাকার মালিক হয়ে গেছে, তারাই বাইরে এসে ফুটানি করে, তারাই দেখায় যে প্রকাশ্যে তারা দান করে, প্রকাশ্যে তারা দেখাচ্ছে যে আমি অনেক বড়, কিন্তু আসলে তিনি বড় না, তিনি অনেক ছোট।
উনি অনেক নিচু। তাই এই নিচু লোকগুলোকে আমাদের ঘৃণা করা উচিত, ফেলা উচিত তাদের প্রতি। এবং আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রতিটি মানুষের মধ্যে দেশপ্রেম, মমত্ববোধ, নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ এগুলি জাগ্রত হতে হবে। আজকে এই ছেলেমেয়েগুলো, প্রজন্মগুলো কি দেখছে? প্রজন্মগুলো যা দেখছে সেই ঘোর কাটাতে কমপক্ষে 100টি বছর লাগে। এই প্রজন্ম আস্তে আস্তে তারাও টাকার দিকে ছুটে চলছে। যে যেভাবে পারে নীতিহীনভাবে, নীতি নাই, নৈতিকতা নাই, যে যেভাবে পরকে ঠকানোর চেষ্টা করছে, প্রবঞ্চনা করার চেষ্টা করছে, পকেট থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, রাষ্ট্রের সম্পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা হতে পারে না। এখানে একটা শৃঙ্খলা আনতে হবে, এবং শৃঙ্খলা কাজটি করে রাষ্ট্র, শাসন ব্যবস্থা। তাই শাসন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না জনবান্ধব হবে, যতক্ষণ পর্যন্ত না গণতান্ত্রিক হবে, যতক্ষণ পর্যন্ত না সুশাসন কায়েম হবে, প্রত্যেকটি বিভাগকে শাসন বিভাগ শাসন করবে, আইন বিভাগ আইন প্রণয়ন করবে, স্বাধীন মতন বিচার বিভাগ স্বাধীন মতো বিচার করবে, এর নাম হলো সুশাসন, এর নাম হলো গণতন্ত্র। এরকম একটি পরিবেশ, এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমরা 1971 সালে মুক্তিযুদ্ধেই আমরা চেয়েছিলাম। সেই বাংলাদেশ আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি? বুকে হাত দিয়ে ওই 30 লাখ মানুষের রক্তের কথা মনে করে, মা বোনের ইজ্জতের কথা মনে করে, স্মরণ করে যদি আমরা একটু নতজানু হই, এবং আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে না, ওই রক্তের যে অবদান তা বৃথা হইতে দেওয়া যায় না, ওই মা বোনের ইজ্জত বৃথা হইতে দেওয়া যায় না। তাই আমরা মানুষ হব, আমরা এই দেশটাকে বাঁচাবো। এই দেশটি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের জনশক্তি আছে, আমাদের জ্ঞান শক্তিকে আরও শক্তিমান করতে হবে। আমাদের স্কুল কলেজগুলোর মান, শিক্ষার মানকে আরও আধুনিকায়ন করতে হবে। আমরা যাতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, তাহলেই একমাত্র আমরা টিকে যাব। কারণ এখন সম্পদ বলতে জ্ঞানই হইল বড় সম্পদ। দরিদ্র মানুষের পুঁজি হইল একমাত্র শিক্ষা এবং সুশিক্ষা। শিক্ষা হইলে হবে না, শিক্ষা তো সার্টিফিকেট অর্জন, সুশিক্ষা, সেই সুশিক্ষা এবং প্রযুক্তিগত জ্ঞান নিয়ে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এই 18 কোটি মানুষ এই দেশটাকে সিঙ্গাপুর বানাতে পারে, এই দেশটা ইউরোপের মতো যে কোনো একটি দেশ বানাতে পারে, জাপান বানাতে পারে, সিঙ্গাপুর বানাতে পারে, ইত্যাদি, দক্ষিণ কোরিয়া বানাতে পারে, মালয়েশিয়া বানাতে। কিন্তু আমরা কেন পিছিয়ে যাচ্ছি? কেন আমরা পিছিয়ে যাচ্ছি? আমাদের মূল শক্তি যেটা মানবিক মূল্যবোধ, সেটা আমরা হারিয়ে ফেলছি। মানবিক মূল্যবোধ, দেশত্ববোধ, দেশপ্রেম, এই জায়গাগুলিতে আমরা নেই। আমাদের গণতান্ত্রিক চর্চা নেই, আমাদের শাসন ব্যবস্থা সুশাসন নেই, আমাদের শাসন ব্যবস্থা জনবান্ধব হতে পারেনি। সেই জন্য এই সমস্যাগুলো। আজকে হয়তো এই কথাগুলো শুনলে অনেকেরই খারাপ লাগবে, আমাকে হয়তো অন্যভাবে ট্রিট করবে, কিন্তু না, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধের সন্তান, 1971-এর সন্তান। আমি দেখেছি, আমি লড়েছি, আমি অস্ত্র দিয়েছি মুক্তিযোদ্ধাদের। সেজন্যই আমার মধ্যে বেদনাবোধ বেশি, আমার মধ্যে কষ্টবোধ বেশি। আমার মতো এরকম যারা আছেন, তারা এই দেশটাকে সত্যিই ভালোবাসেন। তারা একটি পয়সা এদিক সেদিক করতো, তারা চিন্তা করেন। আর যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন, তাদের সেই চিন্তা নেই। তারা বরঞ্চ এই দেশ থেকে চলে যায় অন্য দেশে গিয়ে তারা ঘরবাড়ি তৈরি করে, অন্য দেশে ঘরবাড়ি তারা কিনে, অন্য দেশে তারা এই দেশের সম্পদ লুটে নিয়ে যায়। তারা এলো লুটেরা। তাই লুটেরাকে অবশ্যই আমি কুর্নিশ করবো না, আমি কুর্নিশ করবো এই দেশের সাধারণ কৃষক, সাধারণ মানুষ। তাই এমন একটি দেশ চাই যে দেশের মানুষ দান করবে হক হালালি পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, চুরিদারি করা, ডাকাতি করা পয়সা দিয়ে দান করবে, এটা আমরা চাই না। এবং তাদের দান হবে কিনা তাও যায় না, একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে তাদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি আমাদের অভিসম্পাদ, তাদের প্রতি আমাদের করুণা, যে তোমরা মানুষ হও, মানুষেরই একমাত্র আমরা তোমাদেরকে বুকে টেনে নেব, দেশটাকে আমরা ভালোবাসবো, সবাই মিলে একসাথে আমরা গাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটি আমরা প্রত্যেকের সাথে মিলেমিশে থাকতে চাই, প্রত্যেকের সাথে প্রত্যেকের আন্তরিক বন্ধন আমরা চাই। এরকম একটি বাংলাদেশ আমরা চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।